নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প কাজল নয়না, কলমে রুমাশ্রী সাহা চৌধুরী। সত্যি বর্ণিধি, আমার মনে হয় তোমার ওই কাজল কালো চোখের দিঘিতে হাস না হলেও যদি মাছি হয়েও ডুবে যেতে পারতাম তো বেশ হতো। ইস, খুব ফাজিল হয়েছিস তাই না? দাঁড়াতর হচ্ছে। আরে আমার চোখের দিঘিতে মাছি হয়ে ডুব মারলে তো আমার চোখ দুটোই তো যাবে। তারপর মরে গিয়ে সারাক্ষণ চোখ গেল বলে কি কাঁদবো? বালাই ষাট, অমন কথা বলতে নেই। তুমি এমন বললে তো সন্দীপদা আমাকে পেটাবে। হায় রে, যদি এই বান্দার ছেলে হতো তবে সন্দীপদাকে লেঙ্গি মেরে তোমাকেই লোভ করতাম। আই লাভ ইউ বর্ণিধি। বর্ণিধি কথাগুলো শুনে পাহাড়ি ঝর্ণার মতো খিলখিলিয়ে হেসে উঠেছিল। বর্ণিধির চোখ দুটো হেসেছিল হাসির তোলায়। চোখে টানা কাজলের রেখা যেন আরও মায়াবী করে রেখেছিল চোখ দুটোকে। আমাদের পাড়াতে দুটো বাড়ির পরেই বর্ণিধিরা থাকতো। এখনকার মতো তখনকার পাড়া কালচার ছিল না। বেশ বিকেল হলেই আমরা জমায়েত হতাম, আর তাতে খেলাধুলার সঙ্গে পড়াশোনার কথাও হতো। আবার নানাবিধ চক্রান্তও হতো। মানে কাদের গাছে জামরুল পেকেছে, কাঁচা আমের মাখা কাদের গাছে আমে ভালো হয়, এই সব নানাবিধ গল্পও হতো। ছোট থেকেই দেখেছি বর্ণিধি আমাদের টিম লিডার, আবার আদর্শও বলতে পারো। তাই আমরা বেশ মন দিয়ে দেখতাম ওর সাজগোজ, কাজল পরার ধরন, আবার তরতরিয়ে গাছে ওঠা। সত্যি কী যে ভালো ছিল সেই দিনগুলো। দেখতে দেখতে আমরা বড় হলাম। আমাদের পাড়ার স্কুলে আমরা পড়তাম একসাথে। রবীন্দ্র জয়ন্তীতে নাটক করতাম আমরা। বর্ণিধির কাছে আবদার থাকতো, তুমি সাজিয়ে দেবে, নিজেরটা শেষ করে তোমার মতো কাজল পরিয়ে দিতে হবে, ঠোঁটটা ঠিক তোমার মতো ভরাট করে রাঙিয়ে দাও, তোমার নতুন লিপস্টিক লাগাতে দিও একটু। এমন কত আবদার যে করতাম তার ঠিক নেই। বর্ণিধি নিজে সাজগোজ করে আমাদের কারো ঠোঁটে লিপস্টিক, আবার কারো চোখে নিপুণ হাতে কাজল রেখা টানত। আয়না দেখে বলে উঠতাম, আমাকে তোমার মতো সুন্দর লাগছে না তো, তোমার চোখে কি সুন্দর লাগে কাজলের ছোঁয়া। কি পাজি দেখ, এই নিজে সাজ, যা কত সুন্দর করে সাজিয়ে দিলাম, বলে কিনা ভালো হয়নি। আমি বলতাম, ভালো হয়নি কোথায় বললাম, আমি বলছি আমাকে আর কি তোমার মতো কাজল নয়না হরিণী লাগছে না। দাঁড়া, কাকিমাকে বলছি, মেয়ে তোমার পড়াশোনা না করে কবিতার গল্প লিখে লিখলে দিন দিন একদম ডেপো হয়ে যাচ্ছে, পাকা বুড়ি একটা। আমি প্রতিবাদ করে উঠেছিলাম, আবার মাকে কেন, প্লিজ বলো না, তাহলে আমার কবিতার খাতা ছিঁড়ে একেবারে পুকুরে ফেলে দেবে। তোমাকে ভালোবাসি তাই আবদার করি, তুমি এমন করলে তো। বর্ণিধি জড়িয়ে ধরেছিল। পেয়েছিলাম গায়ের মিষ্টি গন্ধ। আবার বলেছিলাম, কি মেখেছো গো আমার গায়ে, দাও না একটু, কি সুন্দর গন্ধ। এই মেয়েটাকে নিয়ে না আর পারি না, সব চাই ওর, যা দেখে আমার। তারপর আমার আবদার মেনে ব্যাগ থেকে ছোট্ট একটা শিশি বের করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিয়েছিল আমার কানের পাশে হাতে। আমাদের এই ছোট্ট গ্রামে থেকে বর্ণিধি এত আধুনিক কি করে হলো তা ভাবলেই তো অবাক লাগতো বড় হওয়ার পর। সবচেয়ে সুন্দর লাগতো ওর কাজল পরা চোখ দুটো। জিজ্ঞেস করে জেনেছিলাম, ছোটোবেলায় চোখ ব্যথা করতো বলে জেঠিমা গরম কাজল চোখে পরিয়ে দিত, আর সেই থেকে কাজল পরা অভ্যাস হয়ে গিয়েছিল। আর আমার বলা কথা একদিন সত্যি কাব্য হয়ে এসেছিল বর্ণিধির জীবনে। আমি তখন উচ্চ মাধ্যমিকের দরজায়, বর্ণিধি কলেজে পড়ছে। হঠাৎই আমাদের বাড়িতে সন্দীপদা এলো পুজোর ছুটিতে। সন্দীপদা দাদার বন্ধু, তখন যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ছে ফাইনাল ইয়ার। শহর থেকে গ্রামে এসে তো রীতিমতো মুগ্ধ সন্দীপদা। শশা মুড়ি হোক বা নারকেল চিড়ে মাখা হোক, সবই তার মুখে অমৃতের মতো লাগছে। আমাদের সাথে সুন্দর মিশে গেল সন্দীপদা। আলাপ হলো বর্ণিধির সাথেও। প্রতিদিন বিকেল হলে নদীর বাঁধের ওপর আমাদের আড্ডা বসত। হাসি গল্পে দারুণ জমে উঠত সেই আড্ডা। পুজোর পর বিজয়ী সম্মেলনীতে আমাদের পাড়াতে আমরাই একটা ছোট জলসা করতাম। ছোট্ট নাটক একটা, তার সাথে গান আর আবৃত্তি, কিছু নাচ, এইসব। চুপি চুপি বলি, নাটকটা বড় হওয়ার পর আমিই লিখতাম। সবাই প্রশংসাও করতেন, আমার উৎসাহ বাড়ত। যদিও মায়ের কাছে মাঝে মধ্যেই বকুনি খেতাম। মা বলতো, শুধু সারাদিন কবিতার গল্প লেখার খাতা নিয়ে বাঁচিস, পড়াশোনা না করে কি মূর্খ কবি হবি নাকি। আমাদের নাটকে বরাবরের মতো এবারও বর্ণিধি মেন রোলটা করবে। আমিও অবশ্য নিজে একটা রোল নিয়েছি। বর্ণিধি যখন মেকআপ করে এলো তখন আমিই বলে উঠলাম হঠাৎ, মম শীর্ষি মণ্ডরম দেহি পদ্মপল্লম মোদারম। শ্রী রাধিকা, তোমাকে দেখেছি আমি চোখ ফেরাতে পারছি না। যৌবনের কুসুমরাঙা আবরণ আর তোমার প্রসাধন তোমাকে তো অনন্যা করে তুলেছে একদম।
বর্ণিধির মুখে লাল আভা ছড়ায়, ফিসফিসিয়ে বলে, হ্যাঁ রে, ভালো লাগছে আমাকে দেখতে। আমার চোখটা মানে কাজলটা ঠিক আছে তো? একদম ঠিক আছে। এবার দয়া করে আমাকে একটু প্রসাদী কাজল ছুঁয়ে দাও দেখি। কাজল পড়াতে পড়াতে হঠাৎই বর্ণিধি জিজ্ঞেস করে, হ্যাঁ রে, দাদার সন্দীপদা কি আসবে? আমি একটু অবাক হই, তারপর বলি, হ্যাঁ আসবেই তো। আর ওরা কী যে করবে, আমাদের ছাদের ঘরে দুজনে কী সব প্র্যাকটিস করছিল দরজা দিয়ে। বর্ণিধি আমার গা ঘেঁষে দাঁড়িয়ে ওর শরীরে সুগন্ধ ছড়ানো, তারপর ফিসফিস করে বলে লাজুক হেসে, কি করবে ওরা জানিস? আমি সব জেনেও ঠোঁট ওল্টাই, কি জানি, দেখতেই তো পাবে খানিক বাদে। ভেতরে ভেতরে মিট মিটিয়ে হাসি আর মজা পাই খুব। মনে মনে ভাবি, আমি তো সবই জানি। বনিদি, কি হলো তোমার? হঠাৎ দাদাদের খোঁজ কেন শুনি? তুমি আমাকে যতই ছোট বলে ইগনোর করো, আমি কিন্তু সব বুঝতে পারি। তবে দাদাটা ভীষণ পাজি, কিছুতেই বললো না ওরা কি করবে, শুধু বলল কিছু একটা করব, তোর কি এত মাথা ব্যথা? সারাক্ষণ এই নাটক কবিতা নিয়ে আছিস, তাই তো দেখছি। সামনে পরীক্ষা না, ভালো না করতে পারলে কানমোলা খাবি একদম। খুব রাগ হয়েছিল। মনে মনে ভাবলাম কতক্ষণ আর লুকাবে, যখন স্টেজে উঠবে তখন তো সবাই দেখবে আর শুনবে। যাক, ব্যাপারটা যে সামথিং সামথিং অনুরাগ মেশানো, তা আমার যৌবনে পা রাখা মন বুঝে গেল। বনিদিকে দারুণ দেখাচ্ছিল। আমরা সবাই বেশ ভালো করে অভিনয় করে দারুণ উতরে দিলাম নাটকটা। ও একটু লজ্জা লজ্জা করেই বলল, আমি আবার একটা মেডেলও পেলাম লেখা ও নির্দেশনার জন্য। দেখলাম নাটক চলাকালীন দাদা তার বন্ধুকে নিয়ে একদম সামনের আসনে বসে আছে। আমার মা বাবা বর্ণিধি আর সবারই মা বাবারা এসেছিলেন। আমাদের নাটক শেষ হওয়ার পর আমরা সবাই মঞ্চে উপস্থিত হতেই দেখলাম চরম উৎসাহে হাততালি দিচ্ছে আমাদের বাড়ির মানুষজন। আর দাদা এবং সন্দীপদার উৎসাহ কিন্তু দেখার মতো। দু একটা নাচ হবার পরই দাদা এবং সন্দীপদা গিয়ে স্টেজে উঠল। ততক্ষণে আমরা একদম মেকআপ তুলে পরিষ্কার হয়ে বসে পড়েছি অনুষ্ঠান দেখতে। তবে দাদার সন্দীপদার প্রোগ্রামের গান শুনে অবাক হয়ে গেলাম। গিটার বাদক দাদা আর গায়ক সন্দীপদা গান ধরল, ওগো কাজল নয়না হরিণী। পাশে বসে দেখলাম বর্ণিদির চোখে ঝিকমিক করছে তারার মেলা আর গালে আবিরের রং লেগেছে। আমি ঠেলা দিলাম, ফিসফিস করে বললাম, কেমন ষড়যন্ত্র দেখছো গো? যে গান আমি তোমাকে ডেডিকেটেড করেছি, সে কবে থেকে সেটা ওরা চুরি করলো বলো তো? আর তোমার দিকেই তাকিয়েই তো গাইছে সন্দীপদা। দেখেছ দুজনের মুখে কেমন মুচকি হাসি। আজ আমার সাথে দাদার ঝগড়া হবে। পেছনে মহিলা বিরক্ত হলেন ওরা কথা বলছে বলে। তবুও আমি বলি, কি গো, কিছু বলবে না? এটা ভীষণ অন্যায় কিন্তু। বনিদি একটা ঘোরের মধ্যে যেন তারপর বলল, সন্দীপদা কিন্তু দারুণ গায়, আর শিবাশিসদাও তো দারুণ বাজাচ্ছে। হায় ভগবান, কি বলছে আর কি বলছে, এই মেয়ে গেছে একদম। দাদা কলকাতায় গিটার শিখেছে, হিরোগিরি করতে হবে না। গান থামতেই আওয়াজ উঠল, আরেকটা হোক। সন্দীপদা একবার লাজুক মুখে একদিকে তাকিয়ে ধরল, লাজবতী নুপুরের ঋণী ঝিনি ঝিনি। বুঝলাম যে হেমন্তের গানে দখল আছে সন্দীপদার। যাকে, অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ওরা বারবারই পিছিয়ে পড়ছিল। আমার খুব রাগ হচ্ছিল। তারপর আমাকে বকুনিও খেতে হলো। আমার কথা বলছি, তুই ছোট, বুঝবি না। কিছুটা তখন বুঝলো, বাকিটা পরে বুঝেছিলাম যে সন্দীপদা বর্ণিধি মানে কাজল নয়না হরিণীর প্রেমে একদম লাট্টু। আর বর্ণিধিও সন্দীপদার প্রেমে হাবুডুবু খাচ্ছে। সন্দীপদা ইঞ্জিনিয়ারিং পাশ করে ভালো চাকরি পেয়ে গিয়েছিল। তবে প্রথমে ওদের বাড়িতে খুবই আপত্তি ছিল, কারণ সন্দীপদা বামুন আর বর্ণিধিরা কায়স্থ। তবে বেশ কিছুটা বাধা বিপত্তি কাটিয়ে বিয়েটা হয়ে গিয়েছিল। শুনেছিলাম সন্দীপদা খুব ভালোবেসে চোখের মণি করে রাখলেও শাশুড়ি মা মন থেকে মেনে নিতে পারেনি বর্ণিদিকে। আমার জীবন থেকে কাজল নয়না বর্ণিদি দূরে চলে গেল। কারণ আমি যখন আসতাম গ্রামে দিদি আসতো না, এমনিতে বাপের বাড়ি কম আসতো সে। দিন পেরোলো, দাদাও চাকরি নিয়ে আহমেদাবাদে চলে গেল। আমিও প্রথমে কলেজে পড়তে গেলাম বাইরে, তারপর মুম্বাই MBA করতে। তার মাঝে দাদা আবার চলে গেল বিদেশে। বাবা মা বিয়ে দিতে চাইলে বলল বিদেশ থেকে ফিরে ভাববো। এত তাড়াতাড়ি সে নিজেকে সংসারে জড়াতে রাজি নয়। তারপর হেসে বলল, তোমরা বরং বোনের বিয়েটা দিয়ে দাও। আমি কিন্তু খুচরো খবর পাচ্ছি। মা, কি কিছু জানো? আমি চেঁচাই, না না, সব ভুলভাল বলছে, আমি এখন বিয়ে টিয়ে করবো না, আগে চাকরি করব তারপর। দাদা, খবর নাও তোমরা। কিরে, তোর গুজরাটি বান্ধবীর কি খবর? দাদা ছোটোবেলার মতো কান ধরতে আসে আর আমি পালাই। আরও 2 বছর কেটে গেছে, আমি 1 মাসের ছুটি নিয়ে বাড়ি এসেছি। দাদাও ফিরবে বিদেশ থেকে।
আমার পাত্র আমি দেখেছি দিন 15 বাদ দিয়ে। মায়ের কাছে শুনলাম বন্নিদিকে নিয়ে এসেছে জেঠিমারা। গত বছর মুম্বাই থাকার সময় শুনেছিলাম হঠাৎ 5 দিনের জ্বরেই চলে গেছে সন্দীপদা। বেশ কয়েকটা দিন মন ভারী হয়ে গিয়েছিল। একদিন সাহস করে ল্যান্ডফোনে ফোন করছিলাম, ওর শাশুড়ি মা ধরেছিলেন। বনিদিকে ডেকে দিতেই বললেন ফোনটা নামিয়ে রেখেছিলেন। আমাদের গ্রামের অনেক পরিবর্তন হয়েছে, আমরাও কত বদলে গেছি। বদলে গেছে আমাদের ছোটবেলার কাজল নয়না বন্নিদি। হঠাৎই মনটা ভারী হয়ে যায়। বলে ফেলি, তুমি কাজল পড়ো না আর বন্নিদি? কেন? তোমার নিরাভরণ মুখটা, চোখ দুটো আমাকে কেমন যেন কাঁদাচ্ছে। সত্যি তোমাকে চিনতে পারছি না। বন্নিদি আমাকে জড়িয়ে ধরে, মিলি তুই এখনও কবিতা লিখিস বুঝি? কতদিন এমন করে কেউ আমাকে ডাকেনি তোর সন্দীপদা চলে যাওয়ার পর। ধ্যাৎ পাগলি, আমি তো বিধবা, এত সাজতে নেই। অবশ্য শাশুড়ি কাজল পরা পছন্দ করতেন না বলে ওই শখটুকু কবেই ছেড়ে দিয়েছিলাম। মাঝে মাঝে তোর সন্দীপদা বললে তখন পড়তাম ও ভালোবাসত আমার সাজগোজ। শাশুড়ি মা তো বলতেন সেজেই ভুলিয়েছে ওর হীরের টুকরো ছেলেকে, আমার চোখটাই তার অপছন্দের ছিল। আমি কেঁদে ফেলি হঠাৎ, কাঁদে বন্নিদিও। আমি বলি, তোমার চোখ দুটোই তো বেশ পছন্দ আমার, সেই কাজল পরা দুটো চোখ তুমি আবার কাজল পরো বন্নিদি আমার জন্য। তুমি তো জানো একসময় আমি তোমার প্রেমে পাগল ছিলাম। কথাটা বলেই নিজেও হাসে বন্নিদিও। তারপর বলে, তোর বিয়ে কেমন সে ভালো করে জেনে নিয়েছিস তো তাকে? আমি ছোটোবেলার অভ্যেসে বন্নিদের গায়ের গন্ধ নিতে নিতে বলি, ভালোই তো মনে হয়, তবে মানুষ চেনা কি এত সহজ? তুমি কি আসবে আমার বিয়েতে? তুমি ওকে কাজল পরিয়ে দেবে তো? বন্নিদি হাসে, ধুত, এখন কি তুই তেমন ছোট নাকি? আর কত বিউটি পার্লার আছে। আমি আর কাজলের রেখা টানতে পারি না রে, হাত কাঁপে বড্ড। তাকিয়ে দেখলাম কত বয়স আর হবে বন্নিদির, এই আমার থেকে 3 বছরের মতো বড় হবে। এই কয়েক বছরে কেমন যেন হয়ে গেছে, সময় আর সম্পর্কের কত বড় তাড়াতাড়ি মানুষকে বয়স্ক করে দেয়। বন্নিদি আসবে না বলে জেদ ধরলেও আমার জেদের কাছে পারিনি। আমি সবাইকে বলে তাকে মোটামুটি হাত ধরে টেনে নিয়ে এসেছিলাম বাড়িতে। জোর করে আইবুড়ো ভাতের দিন কাজল পড়েছিলাম বন্নিদির কাছে। আমার চোখের কাজলের রেখা টেনে ঠোঁট এঁকে গায়ে সুগন্ধ ছড়িয়ে বলেছিল, মিলি তুই আর বড় হলি না, এত জেদ না তোর। আমি বলেছিলাম, হবে না, এবার কপালে একটা চুমু দাও, জড়িয়ে ধরে আদর করো। পাগলি একটা, এখন তা আমি তোর প্রেমে পড়ে যাচ্ছি রে, কি সুন্দর লাগছে তোকে। হঠাৎই বন্নিদি চুপ করে যায়। আমি তাকিয়ে দেখি দাদা এসেছে। দাদা বরাবরই ভালো ছাত্র এবং একটু চুপচাপ, তাই নিজের জগতে থাকতো বলে আমাদের সাথে খুব একটা মিশতো না। আজ দাদাই এগিয়ে আসে, মিলি সত্যি তুই কত বড় হয়ে গেছিস, মনে আছে স্কুলে যাবি না বলে খাটের তলায় লুকিয়ে থাকতিস, আমি কাঠি দিয়ে খোঁচাতাম তোকে। তা তো খোঁচাবি, নিজেকে যে জেঠু ভাবতিস সবসময়। বনি কেমন আছিস? অনেক দিন বাদে তোকে দেখলাম। ঠিক আছি গো শিবাশিস্তা। ও মাঝে মাঝে বলতো তোমার কথা, তুমি বাইরে চলে গেলে, যোগাযোগ কমিয়ে দিলে। ও বলতো তোমার জন্যই তো আমাদের বিয়েটা হয়েছিল। দাদা হঠাৎই চুপ করে যায়, তারপর বলে, আমি আসি রে। ও হ্যাঁ বন্নি, সময় তো আর থেমে থাকে না, তুই নিজেকে আবার একটু করে গুছিয়ে নে, প্রলেপ দে ক্ষতে, আবার কাজল পরা। ওদিক থেকে বাবার ডাক শুনে দাদা চলে যায়। আমি বলি, দেখেছো তো, দাদাও লক্ষ্য করেছে তুমি চোখে আর কাজল পড়ো না। কি যেন বলছিল। বন্নিদির কোনো নিষেধ না শুনে আমি ওর চোখে কাজল পরিয়ে দিই, আর মুহূর্তে শুকিয়ে যাওয়া চোখ দুটো ভরা দিঘি হয়ে ওঠে আবার। হয়তো সেই দিঘি কিছুটা ছোট এখন, তবুও তাতে ছাপিয়ে নামলো বর্ষা, আর সেই জলে কাজল লেপল। হঠাৎই খুব কাঁদছিল বন্নিদি। আমার বিয়েটা ভালোভাবেই হয়ে গিয়েছিল অমিতের সাথে, তবে অপরের বাসর ঘরে অমিতের সাথে রাতে গল্প করতে করতে হঠাৎই রবি ঠাকুরের শেষের কবিতা অমিতের সাথে একসাথে পড়ার খুব ইচ্ছে হয়েছিল। আর বইটা বের করতেই একটা পৃষ্ঠার ভাঁজের ভেতর থেকে টুপ করে পড়েছিল একটা পুরনো চিঠি। অমিত ঝুঁকে পড়লে আমি ওকে বলেছিলাম, একদম নয়, অন্যের চিঠি পড়তে নেই। কার প্রেমপত্র? তোমার নয়তো, হলেই বাকি তোমার। তারপর অবাক হয়েছিলাম সেই চিঠিটা দেখে, দাদা বন্নিদিকে ভালোবাসতো এক সময়, অথচ বলবো বলেও বলতে পারেনি। তার আগে সন্দীপদা এসে গিয়েছিল, আর বন্নি তাকে দেখেছিল সন্দীপদাকে ভালোবাসতে। সুতরাং ভালোবাসা তো অব্যক্তই রয়ে গিয়েছিল। আমি অতীতে ডুব দিয়ে একে একে 2 করতে চেষ্টা করলাম। অষ্টমঙ্গলায় ফিরে এলাম। তার আগের কয়েকদিন অমিতের সাথে কোষে প্ল্যান হলো। অমিত বলল, দাদা তোমাকে ছোটোবেলায় খাটের তলায় খোঁচা মেরে বের করতো না, তুমি এবার খোঁচাটা দাও। সত্যিই তো, বয়স তো মন্দ হলো না, এখন তো সে ব্যাচেলার, কেন বলো তো? কোনো মেয়েই তার পছন্দ হয় না কেন? তবে কি সে এখনও খোঁজে তার অব্যক্ত প্রেমকে? আমি হাসি,
বাপরে, আবার কাপ পিচ্ছোয়া তো তোমাকেও ভাসালো দেখছি। তবে তোমার ভাবটা কিন্তু পাকা গোয়েন্দার মতো। অষ্টমঙ্গলা বাপের বাড়ি এলাম, একবার ঢু মারলাম বন্নিদির বাড়িতে, যথারীতি আবার সে কাজল মুছে ফেলেছে। ডাগর চোখে আবার তার একরাশ শূন্যতা। তাকে একচোট বকুনি দিলাম। তারপরে রাতের ছাদের আড্ডার আসরে একদম প্রমাণসহ গ্রেপ্তার করলাম দাদাকে। বন্নিদিকে দেখে বোধহয় মনটা ভিজেই ছিল, তাই সহজেই স্বীকার করলো। তারপর বলল, প্রথমে একটা জাস্ট ভালো লাগা ছিল। ইস, তুই এতদিন বাদে সেটা খুঁড়ে বের করলি। বাবা, আমি মিলি গোয়েন্দা। তুমি আমাকে খুঁচিয়ে খাটের তলা থেকে বের করতে পারো, আর আমি এই সুযোগটা ছাড়বো কেন? অবশ্য সবটাই তোর ভালো ভেবে। ইস, যদি সময়ের কথা মনে বলতিস, তাহলে সন্দীপটা উড়ে এসে জুড়ে বসতো না। অমিত মজা করতে শুরু করলো। দাদা হেসে বলল, সন্দীপটা যে ভালো গাইতো, আমার গিটার কেউ শুনল না। ঠিক আছে, তখন শোনেনি, এখন দেখাই যাক না চেষ্টা করে। আমি লেগে পড়েছিলাম। আগে মা বাবার সাথে কথা বলেছিলাম। প্রথমে একটু আপত্তি উঠলেও দাদাও বিয়ে করছে না আর বন্নিদিও সবার প্রিয়, সুতরাং সব ঠিকঠাকই হয়ে গিয়েছিল। তবে কিছুতে রাজি করা যায়নি বন্নিদিকে। দাদারও কাজের জায়গায় ফেরার সময় হয়ে গিয়েছিল। এরপর আর 2 বছর ফিরবে না দাদা, সুতরাং একলাপে বয়সটা আরও বেড়ে যাবে, শুকোবে বন্নিদির চোখও। একদিন অনেক করে ওদের একলা দেখা করাতে পেরেছিলাম। বলেছিলাম, দাদা গাইতে পারে না, তবে সন্দীপটা আগে থেকে তোমাকে ভালোবাসে। আসলেও তো আর আমার মতো নয়। আমি হলে সোজাসুজি ডুয়েট লড়াইয়ে নামতাম সন্দীপদার সাথে, আর ছিনিয়ে নিতাম তোমায়। আমার বৌদি হও না বন্নিদি, প্লিজ। বন্নিদি আমার ঘাড়ে মাথা রেখেছিল। মনে হচ্ছিল যেন আশ্রয় খুঁজছে একান্ত নির্ভরতায়। দাদার ফেরার 1 সপ্তাহ আগে হঠাৎ মত দিয়েছিল বন্নিদিকে অনেক বোঝানোর পর। খুব সাদামাটা ঘরোয়া পরিবেশ ওদের বিয়ে হয়ে গিয়েছিল। আমি নিপুণ হাতে বন্নিদিকে যত্নে কাজল পরিয়ে কপালে এঁকে দিয়েছিলাম লালটি। তারপর বলেছিলাম, গায়ের সুগন্ধ মাখাতে মাখাতে যত কাজল পরিয়েছ এতদিন, আজ সব শোধ করে দিলাম। ভরে থেকো, ভরিয়ে রেখো। কেঁদে ফেলেছিল বন্নিদি। বলেছিল, তোর মতো ননদ যেন সবাই পায় মিলি, খুব সুখী হবি তুই। আমি যত্নে চোখ বেয়ে পড়া মুক্তদানা মুছিয়ে বলেছিলাম, বন্নি, আই হেট টিয়ার্স। আমার কথা শুনে হেসে উঠেছিল বন্নিদি। ওরা যেদিন চলে গেল, আমি আর অমিত এয়ারপোর্টে এসেছিলাম। পাশাপাশি খুব মানিয়েছে দুজনকে। দাদা ওকে আগলে নিয়ে ভেতরে গেল। যাওয়ার আগে আদরে জড়িয়ে গেল দুজনে। আমাদের দুজনকে বলে গেল, ভালো থাকিস পাকা বুড়ি। নতুন দেশে দাদার সাথে ভালো আছে বন্নিদি। কাজলে আঁকা গভীর কালো দিঘিতে ডুব দিয়ে ভালো আছে দাদাও। দেখতে দেখতে 2 বছর কেটে গেছে। আজ ওরা আসছে। আমি আর অমিত আমাদের ছোট্ট পুচকেকে কোলে নিয়ে আবার এয়ারপোর্টে এসেছি। ওই তো দাদার বন্নিদি না? না, বৌদি, আর ওদের কোল জুড়ে রয়েছে আমার মিষ্টি ডলের মতো দেখতে ভাইজি। অমিত ফিসফিস করে বলল, যাক, দাদা একটা ব্যাপারে কিন্তু পাক্কা খেলোয়াড়ের মতো খেলেছে, মানে দেরি করেনি। অসভ্য একটা, তুমিও কি কম নাকি? ওরা কাছে এসে গেছে। আমরা একে অপরকে জড়িয়ে ধরিয়ে বন্নিদির কাজলের রং সেই রকমই গাঢ় আর নিখুঁত টানে আঁকা। আমার কপালে নয়, এবার একদম গালে চুমু দেয় বন্নিদি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। গল্পের পরবর্তী গল্প খুব শীঘ্রই আসছে।